এই মুহূর্তে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর থেকে শুরু হয়েছে ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য এবং আজ সকাল 11:45 নয়াদিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই শেষ যাত্রা শুরু হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর থেকে শুরু হয়েছে এবং কংগ্রেসের বিশিষ্টজনেরা উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ আরও বিশিষ্টজনেরা। শেষ যাত্রায় মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর এবং তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক চলছে দেশ জুড়ে। রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। সকাল 11:45 নয়াদিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য সম্পূর্ণ হবে। কংগ্রেসের সদর দপ্তর থেকে শেষ যাত্রা শুরু হয়েছে এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় অংশ নিয়েছেন বহু মানুষ। উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ বিশিষ্টজনেরা। বিরানব্বই বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাত 8টা নাগাদ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং 9:51 তার মৃত্যু হয়, এমনটাই জানায় এইমস কর্তৃপক্ষ। এবং তার মৃত্যুতে 7 দিনের জাতীয় শোক পালন করা হবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। মোদি থেকে শুরু করে কংগ্রেসের সোনিয়া, রাহুল সকলেই শুক্রবার দিল্লিতে মনমোহনের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং ইতিমধ্যেই শেষ যাত্রা শুরু হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। গত শতাব্দীর 9 দশক দেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। তার মধ্যেই দেশের প্রধানমন্ত্রী হলেন কংগ্রেসের প্রবীণ নেতা পিভি নরসিমহা রাও। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেন বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং। রাজনৈতিক পরিস্থিতির মতো ভারতের অর্থনৈতিক পরিস্থিতিও অত্যন্ত নড়বড়ে। বিদেশি মুদ্রার ভান্ডার তলানিতে এসে ঠেকেছে, মূল্যবৃদ্ধি চরমে, বেকারত্ব বেড়েই চলেছে। এই অবস্থায় দেশের অর্থনীতিকে জাগিয়ে তুলতে হাজির মনমোহন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ভাষায় কঠিন সময়ে দেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন মনমোহন সিং। ভারতীয় অর্থনীতিকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন মনমোহন। দেশের ওই কঠিন সময়ে অর্থনীতিকে উদারীকরণের পথে হাঁটতে শেখান তিনি। মনমোহনের সেই উদার অর্থনীতির সমালোচনায় মুখর ছিলেন বামপন্থী নেতারা। পরবর্তীকালে তারাই মনমোহনের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতের আর্থিক সংস্কারের পুরোধা বললেও অত্যুক্তি হয় না। দেশের অর্থনীতি তখন খাদের কিনারায়। প্রায় দেউলিয়া হতে বসা সেই অর্থনীতিকে তিনি টেনে তুলেছিলেন নানা উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে। রিজার্ভ ব্যাংকের হাতে থাকা সোনা বন্ধক দিয়ে তিনি ডলার ধার করেছিলেন। লাইসেন্স রাজকে ভেঙে দিয়েছিলেন তিনি। সেই 9 দশকে যে আর্থিক সংস্কারে হাত দিয়েছিলেন মনমোহন, পরে সেই পথেই হেঁটেছে ভারতবর্ষ। তাই যারা একদিন তাকে মৌনমোহন বলে তীব্র কটাক্ষ করেছেন, আজ তারাই মনমোহনকে দেশের অর্থনীতির আধুনিকীকরণের মূল স্রষ্টা বলে মেনে নিয়েছেন অক্লেশে। এটাই মনমোহনের সাফল্য। 2014 সালে যখন তার প্রধানমন্ত্রিত্ব প্রায় শেষের পথে, তখন তিনি মন্তব্য করেছিলেন, ইতিহাস আমার প্রতি সদয়তর হবে। আজ তার মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির তাবড় নেতামন্ত্রীরা তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। এটাই প্রমাণ করে দিচ্ছে ইতিহাস তাকে চিরদিন মনে রাখবে। 1966 সাল থেকে 1969 সাল রাষ্ট্রপুঞ্জে কর্মরত ছিলেন তিনি। 1972 সালে বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের উপদেষ্টা। 1972 থেকে 1976 সালে দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।
1982 সাল থেকে 1985 সাল রিজার্ভ ব্যাংকের গভর্নর। 1985 থেকে 1987 সালে যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান। 1991 থেকে 1996 দেশের অর্থমন্ত্রী। 1998 সাল থেকে 2004 রাজ্যসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। 2004 থেকে 2014 দেশের প্রধানমন্ত্রী। 1991 থেকে 2024 রাজ্যসভার সাংসদ। বিরোধীরা মনমোহনকে দুর্বল প্রধানমন্ত্রী বলে হেয় করতেন। বলা হতো তার দুর্বলতার জন্যই সেই সময় কংগ্রেস পরিচালিত সরকার নীতিহীনতায় ভুগেছে। আজ অস্বীকার করার উপায় নেই, মনমোহনের দৃঢ়তার জন্যই ভারতের অর্থনীতি চাঙ্গা হয়েছে, যার ফসল এখন তুলছে বিজেপি। কলকাতা টিভি। সরকারি শীর্ষ পদ থেকে উঠে এসে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন, এমন বিরল রেকর্ডের অধিকারী মনমোহন সিং। শুধু তাই নয়, নেহেরু গান্ধী পরিবারের বাইরে তিনি একমাত্র রাজনৈতিক নেতা যিনি একটানা 10 বছর কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন। কিন্তু প্রত্যক্ষ নির্বাচনী রাজনীতিতে অংশ না নিয়েও 1 দশক দেশের প্রধানমন্ত্রী থাকার রেকর্ডও রয়েছে মনমোহন সিং এর। I am reminded of a couplet by Iqbal, मिट गए मिस्र यूनान और रोमा, कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे ज़माना। অর্থনীতির কৃতি ছাত্র, কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাঠ ও গবেষণা সেরে প্রথমে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা করেন মনমোহন সিং। শিক্ষকতা ছেড়ে রাষ্ট্রপুঞ্জে কিছুদিন কাজ করার পর কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টার পদে কাজ করে 1982 সালে এই আন্তর্জাতিক স্তরে বন্দিত অর্থনীতিবিদ রিজার্ভ ব্যাংকের গভর্নর নিযুক্ত হন। 1985 সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর থাকার পর 1987 সাল পর্যন্ত ভারতীয় যোজনা কমিশনে সহ সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ পদে তাঁর সক্রিয় ভূমিকার কারণে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রীর সান্নিধ্যে এলেও তাঁর রাজনৈতিক যোগসূত্র প্রাথমিকভাবে গড়ে ওঠেনি। আদ্যপান্ত অর্থনীতির জগতে ডুবে থাকা এমন এক ব্যক্তিকে প্রত্যক্ষ রাজনীতিতে নিয়ে এসেছিলেন রাজীব। রাজ্যসভার সদস্য হিসেবে দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়লেও দলের সাংগঠনিক বিষয়ে আমৃত্যু গড়পড়তা কংগ্রেসি রাজনীতিকদের থেকে নিজেকে আলাদা করে রেখেছিলেন। রাজীবের হাত ধরে তাঁর সংসদীয় রাজনীতিতে পা রাখা। কিন্তু সেই মনমোহন সিংকে 1991 সালে পিভি নরসিমহা রাও দেশের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। বিশ্বায়নের হাত ধরে ভারতকে উদার অর্থনীতির পথে হাঁটার চালিকা শক্তি যদি নরসিমহা রাও হয়ে থাকেন, তাহলে তাঁর সেই কর্মযজ্ঞের একমাত্র পুরোহিত অবশ্যই মনমোহন সিং। ভারতের রাজনৈতিক অর্থনীতির অভিমুখ বদলে দিয়েছিলেন তিনি। তা নিয়ে আজও পক্ষে বিপক্ষে নানা বিতর্ক থাকলেও আর্থিক পুনর্গঠনে লাইসেন্স প্রথার অবলুপ্তি, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের জন্য ভারতীয় বাজারের দরজা খুলে দেওয়া, বেসরকারি ক্ষেত্রকে অগ্রাধিকারের মতো কিছু যুগান্তকারী পদক্ষেপ করেছিলেন মনমোহন সিং। এই অর্থনৈতিক পুনর্গঠনের সুবাদে ভারতের বার্ষিক বৃদ্ধির হার 3 থেকে রাও জমানায় 8% ছাড়িয়ে গিয়েছিল। অর্থমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও তাঁর চরিত্রে এতটুকু রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। ঘটনাচক্রে 2004 সালে কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী নাটকীয়ভাবে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব প্রত্যাখ্যান করে এক অর্থে চিরাচরিত কংগ্রেসি রাজনীতির ঘরানার বাইরে থাকা মনমোহন সিংকেই বেছে নিলেন ওই পদে। তখনও তিনি সাংসদ নন, পরে অসম থেকে রাজ্যসভার সদস্য হন। এর আগে অবসরপ্রাপ্ত আইআরএস অফিসার ইন্দ্রকুমার গুজরাল ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু মেয়াদ পূর্ণ করতে পারেননি। সেই নিরিখে মনমোহন সিংই প্রথম ব্যক্তি যিনি দেশের একাধিক সরকারি উচ্চপদের দায়িত্ব পালনের পর বস্তুত রাজনীতিতে বহিরাগত হয়েও রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। শুধু তাই নয়, কংগ্রেসি পরম্পরায় তিনি একমাত্র ব্যক্তি যিনি নেহেরু গান্ধী পরিবারের বাইরে একটানা 1 দশক সরকার পরিচালনা করেছেন। তাঁর আমলে ইউপিএ সরকারের বিরুদ্ধে অজস্র দুর্নীতিও তার সঙ্গে কংগ্রেসের অনেক রাঘব বোয়ালের নাম জড়ায়। 2014 সালে লোকসভা ভোটে বিজেপি সেই দুর্নীতিকেই অস্ত্র করে ময়দানে নামিয়েছিল গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইউপিএ সরকারের পতন হলেও বেশ কিছুদিন রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন সিং। প্রধানমন্ত্রীর আসনে থাকলেও স্বল্পবাক ছিলেন তিনি। সোনিয়া রাহুলের দাপটে কিছুটা নীরব থাকতেন। তা নিয়ে বিরোধী কটাক্ষ মুখ বুজে সহ্য করলেও তাঁর বক্তব্য ছিল কম কথা বললেও সাংবাদিকের মুখোমুখি হতে তিনি ভয় পাননি কোনোদিন। তাঁর সেই ছোট্ট অথচ গভীর অর্থবহ মন্তব্য যে মিডিয়ার মুখোমুখি হতে না চাওয়া মোদীকে নিশানা করে, তা বুঝতে অসুবিধা হয়নি।
ক্ষমতার রাজনীতির পাকমুক্ত এমনই এক ভিন্ন ধারার রাজনীতিক ছিলেন মনমোহন সিং। কলকাতা টিভি। তিনি বরাবরই স্বল্পবাক, তাই প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিভিন্ন সময়ে বিরোধী শিবিরের গঞ্জনা সহ্য করতে হয়েছে। বিজেপি তো তাকে মৌনী বাবা বলেও কটাক্ষ করতে ছাড়েনি। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলেও জনসমাজে তিনি পরিচিত পেয়েছিলেন। শিক্ষাবিদ, অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে পা রেখে রাষ্ট্রপ্রধান হওয়ার বিরল রেকর্ডের অধিকারী মনমোহন তার ওই উত্থান নিয়ে রসিকতা করতেও কসুর করেননি। কেন্দ্রীয় সরকারের শীর্ষ আমলা সঞ্জয় বারু মনমোহন সিংকে নিয়ে বই লিখেছিলেন, নাম দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। অর্থনীতির কৃতি ছাত্র, বিলেত ফেরত গবেষক মনমোহন সিং 1991 সালে নরসিমা রাওয়ের অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। রাওয়ের সেদিনের সেই প্রস্তাব তার কাছে আকস্মিক ছিল। এমনকি 2004 সালে যখন সোনিয়া গান্ধী ইউপিএর চেয়ারপারসন হিসেবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মনমোহন সিং এর নাম ঘোষণা করছিলেন, তখনও সেই আকস্মিকতাকে অ্যাক্সিডেন্টাল বলেই তার মনে হয়েছিল। আপাত গম্ভীর নির্লিপ্তি মাখা ব্যক্তিত্ব মনমোহন নিজেই কিন্তু সেই অ্যাক্সিডেন্টাল অভিধা নিয়ে রসিকতা করতেন। People say I was accidental prime minister. I was also accidental finance minister. And Narasimha Rao ji called me and I met him. I said to him that the country is in great difficulties. It requires hard thinking and very tough decision-making process to get the country out of the crisis that she was in. Narasimha Rao ji said, I don't understand all this, but we will give you a free hand with the understanding that if the things go well, we will all take credit. But if the things go wrong, well, you will be the scapegoat. I said, I accept that, but you will have to back me. And Narasimha Rao ji did back me on every stage. সমালোচনা সহ্য করে নিজ লক্ষ্যে অনড় থাকাটাই অভ্যাসে পরিণত হয়েছিল মনমোহন সিং এর। নিজের লেখা বই চেঞ্জিং ইন্ডিয়ার উদ্বোধন করা তার ওই মন্তব্যে শুধু রসিকতা নয়, পিভি নরসিমা রাও যে তাকে অর্থমন্ত্রক চালনায় পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন সেটাও তিনি অকপটে স্বীকার করেছিলেন। ঘটনাচক্রে সেই নরসিমাই হয়ে উঠেছিলেন সোনিয়ার চক্ষুশূল। যদিও এই স্বাধিকারের প্রশ্নেই প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মনমোহন সিংকে সোনিয়ার কাঠপুতুল বলে কটাক্ষ হজম করতে হয়েছিল। কলকাতা টিভি।